বেদনার সঙ্গে আজকে এখানে কিছু ভিডিও ক্লিপ খুব অল্প সময়ের, আমরা 3টি ভিডিও ক্লিপ অল্প সময়ের মধ্যে আপনাদের দেখাবো এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের জনগণকেও আমরা এটা দেখাতে চাই। সেটা হলো পশ্চিমবাংলায় বিশেষ করে আমাদের হিন্দু সমাজ এবং বাঙালি হিন্দুরা, তারা এবারের যে উৎসবের মরশুম বা পুজোর মরশুম গেল, তাতে মা দেবী দুর্গার পুজো থেকে শুরু করে কার্তিক পুজো মুর্শিদাবাদের বেলডাঙ্গা কিভাবে দুষ্কৃতকারী বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক বলে পরিচিত করেছেন, সেই গুন্ডা তাদের হাতে কার্যত কিভাবে ছেড়ে দেওয়া হয়েছিল। এবং আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে ভারতবর্ষের যে সংবিধান, ধর্ম পালনের অধিকার প্রত্যেকের যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের থাকে না। ইন্টারনাল সিকিউরিটি, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট, এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে। আমি আপনাদেরকে জানাতে চাই যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালাকাটাতে, গার্ডেন নিচে কলকাতায়, হাওড়া জেলার শ্যামপুরে, পরবর্তীকালে লক্ষ্মী পুজো বাদ যায়নি, বজবজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো, মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো। এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া, কিন্তু আমরা সুরক্ষা দিতে পারেনি, রাজ্য সরকার সুরক্ষা দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসিআই, সিএসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে, লিখবো সরকার চলছে, আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলেই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলি। এই প্রথম আমরা সবাই অপেক্ষা করেছিলাম যে হয়তো 31 সাল থেকে আমাদের এই সনাতনীদের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে এই অবস্থা আমরা দেখতে পাবো, কারণ যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। আমাদের ততদিন অপেক্ষা করতে হলো না। আমরা এবারেই দুর্গাপূজায় দেখলাম, লক্ষ্মী পুজোয় দেখলাম, কালী পুজোয় দেখলাম, জগদ্ধাত্রী মায়ের পুজোয় দেখলাম, সর্বোপরি কার্তিক পুজোতে দেখলাম। বেলডাঙ্গাতে যা চলছে তাতে হিন্দুরা, সনাতনীরা সংখ্যায় কম হলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ আপনারা ওখান থেকে দেখতে পাচ্ছেন। বেগুনবাড়িতে হিজুলি কাপাসডাঙ্গা এলাকায় রাস্তার উপরে বোম্বিং হয়েছে। বেগুনবাড়িতে
রবি দত্তের বাড়িতে ভাঙচুর লুট করা হয়েছে, তার নাতির বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করা হয়েছে। ওখানে কামাখ্যা মায়ের মন্দির, সেখানে অগ্নিসংযোগ হয়েছে। হালদার পাড়াতে বেছে বেছে সনাতনীদের বাড়িতে ঘোষপাড়া ভাঙচুর, লুটপাট। ঘোষপাড়ায় ধর্মীয় স্থান ভাঙচুর হয়েছে। হরেকনগর ভাদুড়ি পাড়াতে ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, প্রচুর আহত হয়েছে। নপুকুরে গন্ডগোল হয়েছে। বেনাদয়ে বাড়ি ভাঙচুর হয়েছে ব্যাপকভাবে সনাতনীদের। নিমাই রুজু, সুরজিৎ স্বর্ণকার, নীতিশ শীল, নিমাই ঘোষ, নন্দদুলাল ঘোষ, স্বাধীন ঘোষ, দুলাল চন্দ্র পাল, লতিকা ঘোষ, মোহিত দে, এদের সমস্ত জিনিসপত্র ভাঙা হয়েছে, আহত করা হয়েছে, সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ভাঙা হয়েছে। এইরকম অসংখ্য উদাহরণ হরেকনগর ভাদুড়িপাড়া, মাড্ডা গ্রামে হনুমানজিউ, গণেশজিউর আস্থার জায়গা ভাঙচুর করে ধূলিসাৎ করা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মাড্ডা শাখাতে ইট বর্ষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে গত রবিবার আমি রাজ্যের বাইরে ছিলাম। গতকাল সোমবার দিন আমরা মাননীয় ডিজিপি রাজীব কুমারকে মেল করে বিরোধী দলনেতা অথবা যে কোনো একজন বিজেপির এমএলএ কে 163 ধারা মেনে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী তাদের আইনি সাহায্য দান করার জন্য, যেহেতু ইন্টারনেট বন্ধ, মেল করে থানায় অভিযোগ করা যাচ্ছে না, ফিজিক্যালি কেউ থানায় আসতে পারছে না, আমরা এই চিঠি পাঠিয়েছিলাম কালকে, গতকাল 18 নভেম্বর লিডার অফ অপোজিশনের অফিস থেকে আমার পিএ পাঠিয়েছিলেন, এলওপি অর এনি ওয়ান অপোজিশন এমএলএ বিলঙ্গিং টু বিজেপি অ্যালাউ করা হোক 163 মেনে। আমরা বারে বারে বলি যে আমরা স্বামী বিবেকানন্দের পূজারী। স্বামী বিবেকানন্দ সবসময় আমাদের শিখিয়েছেন নিজ ধর্মে আস্থা, অপর ধর্মকে শ্রদ্ধা করা। গার্ডেন রিচ এবং ফলাকাটায় যা হয়েছে, ঢাক বাজানো, উলুধ্বনি, শঙ্করধ্বনি, মাইকে মন্ত্র উচ্চারণ বন্ধ করা, এটা বাংলাদেশের যে মৌলবাদী তত্ত্বাবধায়ক শাসকরা এসেছেন তাদের সার্কুলারকে দেখে উৎসাহিত হয়ে করেছে। শ্যামপুরে এবং বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে তাতে অন্য ধর্মের লোকেদের বিষয়ে তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন কোন বিষয়ে, সেইটার জন্য হয়েছে বলে আমরা শুনেছি। এর সঙ্গে পুজো কমিটি বা সনাতনীদের কোনো এরা যুক্ত কোনোভাবেই নয়। তাই বেলডাঙ্গায় কোন সনাতনীরা কোন পুজো কমিটি এই জিনিস করতে পারে না। তাছাড়া বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদে এখন সনাতন হিন্দুদের সংখ্যা কমতে কমতে 20-22% এসে গেছে। স্বাভাবিকভাবে এমনি গরিষ্ঠ সংখ্যক যেখানে সনাতনীরা আছে সেখানেই কেউ বাড়ি থেকে বেরিয়ে ঝামেলায় জড়াতে চায় না, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আর ওখানে তো প্রশ্নই নেই, কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল। আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো, কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন পিএফআই, সিমি, তাদের হাতে কেন তুলে দেওয়া হবে, এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত। এবং এরা যেহেতু ভোট ব্যাংক এবং শাসক দলের সর্বোচ্চ স্তরে মুখ্যমন্ত্রীর আশীর্বাদ এদের উপরে আছে,
যেহেতু লোকাল লেভেলে ওসি, আইসি, এসডিপিও, সিআইরা প্রাথমিকভাবে যে অ্যাকশনটা নিলে এইসব ঘটনা আটকানো যায় তারা নিচ্ছেন না। আমরা শুনেছি 21 তারিখ অব্দি 163 থাকবে, তারপরে আমরা যাব, সভা করতে নয়, উত্তেজনা বাড়াতে নয়, আমরা যাব ক্ষতিগ্রস্ত লোকেদের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি যতজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 3 ভাবে সাহায্য করবে। এক, আমাদের বিজেপি লিগ্যাল সেল কলকাতা হাইকোর্ট এবং মুর্শিদাবাদ তারা লিগ্যাল সাপোর্ট দেবে এফআইআর করার জন্য। ইতিমধ্যে রাজাবাজারের ঘটনা নিয়ে আমি গভর্নর সাহেবকে লিখেছিলাম, পরে আমি জনস্বার্থের মামলা করেছি, যা প্রধান বিচারপতি গ্রহণ করেছেন। হিয়ারিং হয়ে রিপোর্ট চেয়েছেন, 24 তারিখে ডেট আছে। আমরা লিগ্যাল সাপোর্ট দেব তাদের। ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরও আমরা বিএনএস এর অন্তর্গত ইন্টারনেট বন্ধ, মেল বন্ধ, আমরা তাদেরকে দিয়ে এফআইআর করাবো, লিগ্যাল ক্যাম্প করব। আমরা অবিলম্বে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের দাবি করছি এবং ওই ক্লাবের সভাপতি সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। যে ইলেকট্রিক যারা সাপ্লাই করেছিল তাকে, মানে যারা দিয়েছিল তাদের গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আইনি লড়াইতে তারা সেটা বুঝে নেবে। আর এই ধরনের কথা বলে লোকজন জড়ো করে যারা এই অত্যাচারটা করলো, অত্যাচারটা বন্ধ হয়নি। গতকাল বেগুনবাড়িতেও অত্যাচার হয়েছে, কয়েক ঘন্টা বন্ধ আছে। অবিলম্বে কয়েক কোম্পানি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্টের দাবি এবং এই যারা আগুন লাগানোর জন্য লোক জড়ো করেছেন এদেরকে গ্রেফতার করা হোক এবং এই ঘটনার পিছনে নিষিদ্ধ সংগঠন ইএফআই বা সিমি আছে কিনা দেখার জন্য ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সিকে এই কেস হ্যান্ডওভার করা হোক, এটা আমাদের দাবি। আপনারা একসঙ্গে প্রশ্ন করবেন, আরেকটা ইস্যু শুরু করুন। এটা একটু আজকে যে রায়টা হয়েছে সেটা নিয়ে বলবেন, এটা প্রশ্ন করুন। আপনার প্রতিক্রিয়াটা চাইছি, আপনার প্রতিক্রিয়া। আমি যেটা চাইছি সেটা তো এখনো পাইনি। ওনারা কুইক কালকে রিপোর্ট দিতে বলেছেন। আমি হোপফুল যে সনাতনী রাষ্ট্রবাদী নাগরিকদের রক্ষা করার জন্য নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট যেভাবে বারে বারে এগিয়ে এসেছে এক্ষেত্রেও তাই করবে। এর আগে অনেকগুলো ঘটনাতে কলকাতা হাইকোর্ট সনাতনী শুধু নয়, মানুষের নাগরিকদের সুরক্ষা দিয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান দিয়েছে, আর সংবিধান ভায়োলেট হলে তাকে প্রোটেক্টেড করার দায়িত্ব হায়ার জুডিশিয়ারি, সেটা কলকাতা হাইকোর্ট করে আসে। বাংলাদেশ থেকে অনুপ্রাণিত তারা এই সুযোগটা পেত না। আমাদের অভিযোগটা মূলত পুলিশের উপরে, আর লোকাল লেভেলের পুলিশদের সঙ্গে আমাদেরও ব্যক্তিগত আলোচনা বা যোগাযোগ অনেকের আছে, আমাদেরও আছে। তারা আমাদের বলেন যে আমরা এই স্পেশাল কমিউনিটিকে হাত দিতে পারবো না, ইনস্ট্রাকশন আছে, এরা ভোট ব্যাংক এবং এরা 32-33% এরা এই সরকারকে রেখেছে, তাই হচ্ছে। সেই জন্য শুনতে খারাপ লাগলেও আমি বলি, পশ্চিমবাংলার 80% সনাতনী যদি ঐক্যবদ্ধ না হন, এখানে যোগী আদিত্যনাথের মতো যদি শক্ত সরকার এবং মুখ্যমন্ত্রী না আসে, কেন্দ্রীয় সরকারের পূর্ণ সহযোগিতা যদি না পায়, বাংলাদেশের বর্ডার এলাকা, এরা বারবার বলে, আজকে যে কর্ণাটকে গ্যাং ধরা পড়েছে, একটা বহুল প্রচলিত চ্যানেল দেখাচ্ছেন আপনারা, 4G আই কার্ড সব পশ্চিমবঙ্গে তৈরি করে দেওয়া হয়েছে। 8 জন অ্যারেস্ট হয়েছে কর্ণাটকে, বাংলাদেশে। আমি মহারাষ্ট্রে গিয়ে বলেছি এটা করিডোর। এরা বললেই আপনি এর উত্তর যদি মুখপাত্রদের চান, ওরা বলবে যে বিএসএফ এর দায়িত্ব। আপনারা কি জানেন যে 72টা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি? কলকাতায় আজকে এক সমাবেশ থেকে বলা হয়েছে যে ওয়াকফ আইন সংশোধনী বিল পাস যদি করা হয় তাহলে নরেন্দ্র মোদী আর অমিত শাহ পার্লামেন্ট থেকে নাকি বেরোতে পারবে না। এটা তো মাঝে মাঝেই ওরা বলে, ট্রিপল তালাকের সময় বলেছিল। ওরা ভাবছে যে ওখানে মমতার পুলিশ আছে, 37টা বাস ছাত্রাগাছিতে পোড়ালেও পুলিশ বেরোবে না, দুর্গা ঠাকুর ভাঙলেও পুলিশ বেরোবে না।
রাজাবাজার জ্বললেও পুলিশ বেরোবে না, বেলডাঙ্গাতে হিন্দুদের বাড়ি লুট করলেও বেরোবে না। এটা দিল্লির পুলিশ। এই কথাটা আজকে নয়, এই লোকেরা এই যে যারা আজকে মিটিং করলো, এর আগে পার্ক সার্কাসে মিটিং করেছিল ট্রিপল তালাকের সময়। বলেছিল ট্রিপল তালাক করে দেখাও। সিএ এর সময় বলেছিল ট্রিপল তালাক আইন রুলসে পরিণত হয়েছে। 6 মার্চ 2024 সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে। অতএব ওয়াকফ নিয়ে কি হবে সে তো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি উইল ডিসাইড। আমি একজন রেসপন্সিবল ল মেকার, পশ্চিমবঙ্গ বিধানসভার মেম্বার। আমি জেপিসির যে প্রসেস কাজকর্মের আগে মন্তব্য করতে পারি না। এই যে ধর্মতলায় দাঁড়িয়ে, রানী রাসমণিতে দাঁড়িয়ে আমরা একটা প্রোগ্রাম করতে পারি না। বাংলাদেশের মিছিল করতে গেলে কোর্টে যেতে হয়। আরজি করে প্রতিবাদ করতে গিয়ে মিছিল করতে গেলে মৌলালী ধর্মতলায় কোর্ট থেকে পারমিশন করতে হয়। বিবেকানন্দকে এখানে হাঁটতে গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হয়। আর আপনি রানী রাসমণিতে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন, এটা অন্য কেউ বললে এফআইআর করতে না। এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এর জন্য দায়ী যে সমস্ত হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দিচ্ছেন তারা। ফিরহাদ হাকিম বলছেন যে দেশে একটা অরাজক সরকার চলছে, সেই জন্য মানুষজন অরাজক হয়ে যাচ্ছেন। তার শিয়ালদাতে আজকে একটা কিয়স্কে, পুলিশ কিয়স্কে হামলা দিতে বলছে। আর পুলিশ কি ন্যাশনাল স্টাফ সার্কিট? পুলিশ তো স্টেট সার্কিট। ওরা অশিক্ষিত নেতা, বিভিন্ন সময় ফাউল প্লে করে, আবার বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চায়। যিনি একজন নারীকে, বোনকে, দিদিকে মালের সঙ্গে তুলনা করেন, যিনি তার ধর্মে সবাইকে দাওয়াত দেন, যিনি 50% লোককে বলেন উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে, যিনি পাকিস্তানের সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মোমিনপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যাঁ। এরকম একটা অশিক্ষিত, অভদ্র, দেশ বিরোধী, রাজনৈতিক তকমাধারী ব্যবসায়ী তিনি এ ধরনের কথা বলবেন। আর এর উত্তর বাংলার লোক দেবে। কলকাতা কর্পোরেশন এলাকাতে আমরা কোনোদিন ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পরে এত ভোট পাইনি। এবারে 54টা ওয়ার্ডে বিজেপি লিড নিয়েছে। এখানে বসে আছেন, এখানে 60টা ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে তাপসদা লিড করেছে। এবং এগুলো হচ্ছে এই ধরনের কথা বলার পরে এই পরিবর্তনটা হচ্ছে, মানুষই পরিবর্তন করে। আমি মহামান্য রাজ্যপালের কাছে অনুরোধ করবো 24 ঘন্টার মধ্যে যদি রাজ্য সরকার আপনাকে রেসপন্স না করে, তাহলে আপনার যদি সম্ভব হয় সিকিউরিটি প্রোটোকল সব মেনে, তাহলে আপনি কনস্টিটিউশনাল হেড, আপনি সবটা আপনাকে অনেক কিছু মেনে চলতে হয়। আপনার উচিত হয়েছে, আমাকে যেহেতু বা আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আপনি যদি যান তাহলে লোকগুলো অন্তত সংবিধানের প্রোটেকশন কিছুটা হলে পেতে পারে। তো ডিসিশন আপনার। যদি আপনাকে সরকার রেসপন্ড না করে, আমার মনে হয় আপনি লিডার অফ অপোজিশনের ব্যাপারটা ভেবে দেখতে পারেন। এসবের মধ্যে ফিরহাদ হাকিম বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শহরকে নিরাপদতম শহর করেছে। হ্যাঁ, নিরাপদতম শহর করেছে। এর উত্তরটা দিতে পারবে আরজিট করে ডাক্তার বোনের বাবা এবং মা। কেমন নিরাপদ শহর? চলে যান সোদপুরে, ওর উত্তরটা অভয় বাবা দিয়ে দেবে, আমাকে দিতে হবে না। আমাদের যে প্রিলিমিনারি যে ডিমান্ডটা এনআইএ ইনভেস্টিগেশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেটা আজকে যে খুব শর্ট রিপোর্ট থেকে কনফার্ম করা হয়েছে, কালকে মামলাটি রাখা হয়েছে, এই সমস্ত কিছু হ্যাজ বিন লেফট ওপেন, কালকে এই কনসিডারেশনগুলো হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছিলাম কিছু মানুষজন তারা বাড়িঘর ছাড়া এলাকায় থাকতে পারছে না, হিন্দু সনাতনী মানুষজন যারা রয়েছে। হাইকোর্ট আজকে অর্ডার দিয়েছেন যে যারা যারা এফেক্টেড, যারা বাড়িতে থাকতে পারছে না, তাদের সমস্ত কিছু ডিটেলস আমাকে বলেছে অ্যাডভোকেট জেনারেলকে ফরওয়ার্ড করতে। আমি সেগুলো করবো সন্ধ্যেবেলার মধ্যে। এছাড়াও আপনাদের মাধ্যমে বলছি, যে সমস্ত মানুষজন এখনো অবধি বেলডাঙ্গার বাসিন্দা, তারা এলাকা ছাড়া বা অন্য জায়গা থেকে বেলডাঙ্গা ফিরতে পারছেন না, তাদেরকে এসপি মুর্শিদাবাদের যে অফিসিয়াল ইমেল আইডি, সেটা গুগলেই আপনারা পাবেন। সেখানে হ্যাঁ, আর না হলে হচ্ছে যারা এলাকায় ফিরতে চাইছেন বা পাচ্ছেন না,
তাদেরকে ইমেল আইডি যেগুলো দেওয়া আছে সেখানে আমার ইমেল আইডি kaustubh.cp@gmail.com এবং spmurshidabad@gmail.com এই দুটো ইমেল আইডিতে তাদের ডিটেলস ফরওয়ার্ড করলে কোর্টের ডাইরেকশন যে তাদেরকে এলাকায় ফিরিয়ে আনবার জন্য এবং পুলিশকে সর্বোত্তভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। কন্টিনিউয়াস রুট মার্চের কথা বলা হয়েছে, পুলিশ যাতে কন্টিনিউয়াস রুট মার্চের ব্যবস্থা করে টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ড অফ দি পাবলিক অ্যাট লার্জ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যে সেকুলার ফ্যাব্রিকের কথা যেটা কনস্টিটিউশনে বলা আছে, কোর্ট বারবার করে এমফাসিস করেছে এটাকে যাতে অটুট রাখা যায় তার জন্য রাজ্য সরকারকে সর্বোত্তমভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। আমাদের আবারও বলছি যে প্রিলিমিনারি যে দাবি এনআইএ ইনভেস্টিগেশন আর ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস, এটা অত্যন্ত নজিরবিহীনভাবে কোর্ট খুব অল্প সময়ের মধ্যে রাজ্য সরকারকে বলেছে একটা রিপোর্টের মাধ্যমে জানাতে যে তারা কি স্টেপ নিয়েছে। আমরা বলেছিলাম যে এক্স হ্যান্ডেলে পুলিশ যে কথা বারবার করে বলছে, আজকে রাজ্য সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে কোনো কমিউনাল ক্ল্যাশ হয়নি। আমরা তখন তার যে পশ্চিমবঙ্গ পুলিশের যে এক্স হ্যান্ডেলে করা যে টুইট সেটাকে উদ্ধৃত করে বলি তারা দুটো গ্রুপের কথা বলেছে, এই গ্রুপ কারা তারা আইডেন্টিটি ডিসক্লোজ করেনি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে এবং সবথেকে বড় কথা আপনাদের যে ভিডিও আমরা একটু আগে দেখিয়েছি যে মৌলবাদী যে ভদ্রলোক যিনি কথা বলছেন, কোর্ট তাকে উদ্দেশ্য করে এই ভিডিওটা কোর্টে হিয়ারিং চলাকালীন কোর্টকে দেখানো হয় এবং কোর্ট বলেছিল আমাকে এই ভিডিওটা জানির অ্যাডভোকেট জেনারেলকে সাপ্লাই করতে, আমি কোর্টের আওয়ার্সের মধ্যে সেটা সাপ্লাই করি। কোর্ট সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে। আবারও বলছি মামলা কালকে শুনানি থাকবে এবং এই সেন্ট্রাল ফোর্সের যে ডেপ্লয়মেন্ট বা এনআইএ ইনভেস্টিগেশন কালকে বিচার্য বিষয় এগুলো কোর্ট কনসিডার করবে।